গুড মর্নিং। আজকে ডে 5, 28 তারিখ। চেরাপুঞ্জি মেঘালয়তে আমাদের আজকে লাস্ট নাইট হবে। এরপরে কালকে আমরা সমস্ত ডাউকি দেখে আমরা চলে যাবো গুয়াহাটি। এখন ডাউকির উদ্দেশ্যে রওনা দেবো। পথে পড়বে চেরাপুঞ্জির কিছু জিনিস। ঠিক আছে, যাই যাবে। এরা সব কেবের দিকে যায় না, আর এখান দিয়ে গিয়ে এদিকে ডান দিকে আসলে সেভেন সিস্টার, তাই সেভেন সিস্টার। হ্যাঁ, আর আমরা এখন যাবো সোজা, তাই তো? না, লেফটে যাবো। হ্যাঁ, লেফটে ইকো পার্কে যাবে। লেফটে যাবো ইকো পার্ক প্রথম। অনেক কিছু আছে নাকি? গার্ডেনে ক্যাব আছে, Cave আছে garden-এ। আরো ক্যাব তো যাবেন না, যাবেন দেখেন যাওয়া যদি হয় আপনারা। ট্রেকিং আছে অনেকটা, মোটামুটি আসা যাওয়া 1.5 ঘন্টা। আসা যাওয়া 1.5 ঘন্টা। মাওসামাই নংথিমাই ইকো পার্ক হলো মেঘালয়ের চেরাপুঞ্জির সরকার রক্ষণাবেক্ষণাকৃত স্থান। আমরা এখন দাঁড়িয়ে আছি ইকো পার্ক। এখানে এইটা পুরোটা ইকো পার্ক বলতে এখানে পুরোটাই পার্ক মতন। ওই পর্যন্ত ওইখান থেকে দেখা যাবে সেভেন সিস্টার ফলসের ভিউ, কিন্তু মেঘলা রয়েছে তার জন্য। এখানে ফুড ব্রিজ, অর্কিডের জন্য গ্রিন হাউস, বিভিন্ন জিনিস দেখা হচ্ছে। আমি ওখানে নামিয়ে যাবো। ইকো পার্ক থেকে ভিউটা এরকম, তবে এখানে একটা কি পাখি ডাকছে। এখানে আছে অন্য একটা পাখি। এই যে এখানে কিন্তু জলটা ফলসের জল না, এটা নর্দমার জল। তবে বর্ষাকালে কিন্তু এইরকমই জল সারা জায়গা থেকে পড়ে। এখানে ভিউটা ওই যে নিচে দেখছেন নদী, ওই নদী ঘাট কিন্তু, আর ওই পাশ থেকে সেভেন সিস্টার ফলস। আমরা কালকে ভিউ দেখছিলাম ওই পাশ থেকে। এইটা হচ্ছে সেভেন সিস্টার ফলস। এখানে মেঘ ভর্তি, দূরে মেঘালয় বলে কথা। আরও ভিউ পয়েন্ট যাওয়া যায় অত দূর পর্যন্ত, অত দূর গিয়ে আমার লাভ নেই, অনেকটা হাঁটতে হবে। বর্ষার সময় এখানে দেখেই বোঝা যাচ্ছে পুরো জলে ভর্তি থাকে, আর এখান দিয়ে জলগুলো নেমে যায় ঠিক এইভাবে, সেগুলো দূর থেকে ফলস হিসেবে দেখা যায়। এইটা এটাও ফলস, এই যে ওয়ান অফ দ্য সিস্টার এবং সেভেন সিস্টার। ওই দূরে একটা কেভ আছে মনে হচ্ছে, কিন্তু অনেকটা ডিস্টেন্স, হাঁপিয়ে গেছি। চেরাপুঞ্জির বাস স্ট্যান্ড থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য 10 থেকে 20 টাকা। আমরা এখন রামকৃষ্ণ মিশনে যাচ্ছি। এই যে এটা গেট, এটা হচ্ছে চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন। এদিক থেকে নোয়াখালিকা ফলস পাওয়া যায়। কি লেখা অ্যান্টি? এখানে খুব সুন্দর শৃঙ্খলা পরায়ণভাবে জাতীয় সঙ্গীত ও প্যারেড প্রদর্শিত হলো। রামকৃষ্ণ মিশনের ভিতরে একটা মিউজিয়াম আছে যেখানে ক্যামেরা অ্যালাউ নেই। ভিতরে মন্দিরটিও খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। আমরা এখন রামকৃষ্ণ মিশন থেকে বেরোলাম। এখান থেকে নওখালি ফলস যাবেন না, নওখালি ফলস না, নকল বলছো এইদিকে। এখান থেকে নওখালি ফলস ডান দিকে, লেফট দিকে, লেফটে লেফটে যাবো। নওখালি ফলস রাইটে আছে, রাইটে রাইটে আছে, কিন্তু আমরা ওখানে যাবো না, কারণ অরেঞ্জে ব্রেকফাস্ট করবে। হ্যাঁ, ফলস এখানে শুকনো, এখন ফলসে গিয়ে লাভ নেই, ফলস দেখতে পাবো না কিছু, শুধু শুধু এন্ট্রি ফিটাই নিয়ে নেবে আমাদের। আমরা এখন কোন দিকে যাচ্ছি তাহলে? ব্রেকফাস্ট করবো করে অরেঞ্জ রেস্টুরেন্ট, অরেঞ্জ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করবো করে তারপরে গার্ডেনার ক্যাব, গার্ডেনার ক্যাফে যাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা ফলসের সামনে, নামটা জানি না। এখানে সব জায়গায় ফলস বর্ষাকালে। এখন আমরা রেস্টুরেন্ট, অরেঞ্জ ফুড রেস্টুরেন্টে, এটা পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে ঢুকছি ব্রেকফাস্ট করার জন্য। চলুন যাওয়া যাক। আমাদের আজকে মেনুগুলো কি আছে? একটা পুরি সবজি নেওয়া আছে, একটা ছোলে ভাটুরা নেওয়া আছে, একটা বাটার মশালা ধোসা নেওয়া আছে, আর 3টে কফি নেওয়া আছে, আর একটা ফিল্টার কফি নেওয়া হয়েছে। টোটাল কস্ট 520।
ধোসা এসে গেছে, আর হচ্ছে পুরি সবজি আর ছোলে ভাজা। ধোসাটা হচ্ছে কোথায় পুরি সবজি? কোথায় পুরি সবজি কোথায়? রয়েছে চাটনি, প্রবলি এটা বিটরুট চাটনি, এটা সাম্বার দিয়েছে, নারকেল চাটনি আছে, আর ইয়ে আছে, এটা ছোলে ভাটোরে। ভালো ভালো। আমরা এখন যাচ্ছি গার্ডেন অফ কেভের দিকে। গার্ডেন অফ কেভস। সবুজ পাহাড়ে অবস্থিত চেরাপুঞ্জির লুকানো রত্ন হিসাবে পরিচিত হলো গার্ডেন অফ কেভস বা গুহা উদ্যান। এই মনোমুগ্ধকর স্থান তার আদিম প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্মল পরিবেশের সাথে অ্যাডভেঞ্চার এবং প্রজাতির এক নিখুঁত মিশ্রণ তৈরি করে, যা এটিকে প্রকৃতিপ্রেমী এবং অভিযাত্রীদের জন্য অবশ্যই একটি এমন গন্তব্যস্থল করে তুলেছে। এটি স্থানীয় ভাষায় কা ব্রি সায়রাং নামে পরিচিত। খাসি জনগণের কাছে স্থানটি গভীর সাংস্কৃতিক ও পৌরাণিক গুরুত্ব রয়েছে। কিংবদন্তি অনুসারে গুহাগুলি একসময় দেবতা ও আত্মাদের আবাসস্থল ছিল। এটি বেশি পরিচিত 7টি জলপ্রপাত যা 7 সিবলিংস নামে পরিচিত। সিনিয়র সিটিজেনদের একটা করে লাঠি দিয়ে দেওয়া হচ্ছে ওখান থেকে ফ্রিতে, বাড়ি নিয়ে যেতে আর পার হেড 100 টাকা করে টিকিট, ক্যামেরা আরও 100 টাকা, ভিডিও শুটিং 500 টাকা, কিন্তু ক্যামেরা এখন চার্জ দিইনি। আমি লুকিয়ে লুকিয়ে ফটো তুলছি, গোপ্রোটাকে লুকিয়ে লুকিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে। কা সায়রাং রিয়াট ফলস বা কিংস কে পুরাণে এখানে রাজা মহারাজাদের রেস্ট করার জায়গা হিসাবে পরিচিত ছিল। পাথরটির স্ট্রাকচারটা অনেকটা বিছানার মতো। ওই টু স্পট 6। মাথা কাটি বের করতে হয়েছে তো, তাই না? যেখান দিয়ে সাম সায়রাম ফলস, এখানে রাজা মহারাজা স্নান করার জন্য জায়গা ছিল, কারণ এখানে পাথরের স্ট্রাকচারটা এমনভাবে তৈরি হয়েছে যেন স্নানের জায়গা একটা আড়াল করা আছে। এছাড়াও আছে কি স্টিচ মউ, অনেকটা যুদ্ধের ঢালের মতো স্ট্রাকচার পাথরের। ইউমা ডহুন হার্ট শেপ স্টোন আছে, যেটা সত্যি একটা প্রাকৃতিকভাবে তৈরি একটি স্ট্রাকচার বলতে পারি। দেখো মাটি পড়েছে। আমরা মাঝে স্থানীয় পোশাক পরে সেজে নিলাম। পোশাকের ভাড়া 100 টাকা করে। এছাড়া রয়েছে আর্স্তাদ ফলস, যা কনফ্লুয়েন্স ওয়ার্ড থেকে আর্স্তাদ শব্দটা এসেছে। এই জলপ্রপাতটি দামু এবং উমলাওয়ায় এই দুটি জলধারার সংমিশ্রণে গঠিত। আমরা এখন রয়েছি গার্ডেন অফ কেভসে। এখানে এই যে বিভিন্ন ওয়াটারফলস দেখছি, খুব সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। এছাড়া আরেকটা জলপ্রপাত আছে, সেটা হচ্ছে জলপ্রপাত বলা যাবে না, এটি একটি প্রাকৃতিক জলধারা যা পাথরের মধ্যে দিয়ে বয়ে আসছে। এবার এটা খুব পবিত্র এবং শুদ্ধ হয়, যা বিশ্বাসের সাথে খেলে মেডিসিনাল প্রপার্টি থাকার জন্য অনেক রোগমুক্তি ঘটে। এর নাম ওমদাওয়াই। এই জলপ্রপাতে যাওয়ার জন্য জিনকিয়াং সিয়াজ বলে একটি বাঁশের সেতু অতিক্রম করতে হয়। এছাড়াও আছে রিয়াট উমলাই ফলস, এটি সব থেকে উচ্চতম জলপ্রপাত। পাহাড়ি এক হানিভি যারা জলপ্রপাতের পাথরের দেওয়ালের গায়ে তাদের বাসা বাঁধতে সাহায্য করে, অনেকটা সেই রকম হওয়ায় এই নামটা এসেছে। বাঘ মামা কোথায় আছে? কোথায় বাঘ? ও ওখানে। সব থেকে ভালো সময় হলো আগস্ট এবং সেপ্টেম্বর গার্ডেন অফ কেভস ভিজিট করা। গার্ডেন অফ কেভস থেকে বেরিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম লিভিং রুট ব্রিজের উদ্দেশ্যে, মাউলিলংয়ের উদ্দেশ্যে। পথে পেট পুজো করতে ঢুকে গেলাম একটা ভেজ রেস্টুরেন্টে। আমরা এখন রয়েছি ক্লাউড কান্ট্রিতে। এটা পিওর ভেজ রেস্টুরেন্ট। এটা শহরাতেই ডাউকি যাওয়ার পথে পড়ছে। এখন বাজে 2:15। আমাদের ফ্রাইড রাইস অর্ডার দেওয়া আছে এবং চিলি পানির। আমাদের খাবার চলে এসেছে, ফ্রাইড রাইস 2টো, আর এটা হচ্ছে চিলি পানির গ্রেভিওয়ালা। আমরা স্টার্ট করি। মাউলিলং পৌঁছাতে অনেকটা সন্ধে হয়ে যাবার জন্য লিভিং রুট ব্রিজ দেখতে হলো অন্ধকারের মধ্যে। আমরাই শেষ ব্যক্তি ছিলাম ওই দিন লিভিং রুট ব্রিজ দেখার জন্য। সে এক অন্যরকম অভিজ্ঞতা। সাথে বাবা মা এবং 1.5 বছরের কন্যা থাকায় আমরা 5 মিনিটও থাকতে পারলাম না অতটা সিঁড়ি ভেঙে নিচে নেমে। তাই প্ল্যান করলাম কন্যাকে মা বাবার জিম্মায় রেখে দুজনে ভোরবেলায়
আমরা আবার আসবো লিভিং রুট ব্রিজ দেখতে। আর আমাদের ভাগ্যও ভালো ছিল, লিভিং রুট ব্রিজের খুব কাছেই আমরা আমাদের হোমস্টে পেয়ে গেলাম আমাদের ড্রাইভারজি গণেশজির দৌলতে। আমরা এখন লিভিং রুট ব্রিজের দিকে এগোচ্ছি, 5:30 বাজে, জানি না কতটা কি দেখতে পাবো। লিভিং রুট ব্রিজ, যেটা রাবার গাছের শিকড় দিয়ে তৈরি, এটা সিঙ্গেল লিভিং রুট ব্রিজ। भाई साहब रूट ब्रिज करने এদিকে না এদিকে আমি জানি না বল রুট ব্রিজ দিচ্ছে না জান তাহলে হ্যাঁ এইখান দিয়ে পুরোটাই যাওয়া যায়, কিন্তু অন্ধকারের জন্য আমরা যেতে পারছি না এখন। এইটা পুরোটাই রিভার বেড নিচে জায়গাটা, এখান দিয়ে এই ওয়াটারফল যাচ্ছে, আপনারা বুঝতে পারবেন না। এই যে ওয়াটারফলটার বেড এটা, আর এটা পুরোটাই লিভিং রুট ব্রিজ, এটা সিঙ্গেল। আমরা এখন রয়েছি মাউলিনাং ভিলেজে, একটা হোমস্টে। এখানে গরম, আমাদের ওখানকার মতন গরমকাল। এখানে দুটো রুম নেওয়া হয়েছে, দুটো মিলিয়ে 2500। এই একটা রুম, খুব বড় বড় রুম। এখানে একটা রুম নিলেই হয়ে যেত, কিন্তু টয়লেটের জন্য আমরা দুটো রুম নিয়েছি। এটা প্রথম হোমস্টে, মানে নতুন হয়েছে হোমস্টেটা। এভাবে সার্ভ করেছে ভাত, ডাল, ভাজি, ডিমের কারি, আলু ভাজা, ডাল আর একটা ইয়ে, খুব সুন্দরভাবে দিয়েছে। আমাদের খুব ভালো হয়েছে, বা খেয়ে দেখবে। এটা হোমস্টের খাবার, চলুন খাওয়া যাক। খুব ভালো, আমাদের অনেকদিন পর আমরা খুব ভালো খেলাম। ডিমের কারিটা একদম বাড়ির মতন হয়েছে। আজকে আমরা বেশি ভাত খাওয়া দাওয়া করেছি আমার পরিমাণ থেকে। মেয়েও পুরোটা খেয়ে নিয়েছে, যদি ওর আলাদা খাবার ছিল। খুব সুন্দর। পুরো ট্রিপে এত সুন্দর খাবার আমরা কোথাও পাইনি। আর খুব সুন্দর খাবার, সবাই বেশি খেয়ে নিয়েছে। খাবার এখন একটু কষ্ট হচ্ছে। ভোরবেলায় লিভিং রুট ব্রিজের আদিম পাহাড়ের মধ্যে গা ছমছম করার অভিজ্ঞতা জানতে হলে পরের ভিডিওতে চোখ রাখুন।